গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আজকে আমরা কিন্তু একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে বলো আমাকে তোমরা কখনো বনভূমি লক্ষ্য করেছো? লক্ষ্য করেছো। অনেক বনভূমি রয়েছে আমাদের এই পৃথিবীতে, তাই না? তাহলে বলো তো, এই বনভূমি আমাদের জীবনে কি কি কাজে লাগে? ভেরি গুড। কাঠ, আসবাবপত্র তৈরি, জ্বালানি, তারপরে ফল মূল ইত্যাদি কিন্তু আমরা এই বনভূমি থেকে পেয়ে থাকি, তাই না? তাহলে এই যে বনভূমি থেকে এগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ আমাদের উপকারে লাগছে এগুলো। তাহলে এই যে পরিবেশে এই বনভূমি কিন্তু এক প্রকার সম্পদ। বুঝতে পেরেছো? আবার বলো তো, পেট্রোল, ডিজেল কি কাজে লাগে? গাড়ি চালাতে লাগে, গাড়ির যে অয়েল হয়, তেল হয়, সেটাতে লাগে। তাহলে এই পেট্রোল ডিজেল যখন আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারছি, তখন তাকে কিন্তু আমরা সম্পদ বলছি। ঠিকই ধরেছো তোমরা। আজকে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি কিন্তু হলো সম্পদ, অর্থাৎ ভারতবর্ষের সম্পদ। তোমাদের নবম শ্রেণীর সপ্তম অধ্যায় সম্পদ রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। স্টুডেন্ট, প্রথমে বলে রাখি, সম্পদ বলতে কিন্তু আমাদের মনে কি ভেসে ওঠে? টাকা পয়সা, ঐশ্বর্য ইত্যাদি, তাই না? কিন্তু এই টাকা পয়সা, জমি বাড়ি, সোনাদানা ইত্যাদি কিন্তু আমাদের কাছে সম্পদ। আবার ভূগোলের দিক দিয়ে দেখতে গেলে, অর্থনৈতিক ভূগোলে কোনো বস্তু কিন্তু সম্পদ নয়। অর্থাৎ পরিবেশে যে বনভূমি পড়ে আছে, সেটা কিন্তু সম্পদ নয়। সেই বনভূমি যখন আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি, তার থেকে আমরা উপকার পাচ্ছি, তখন তাকে কিন্তু আমরা সম্পদ বলছি। আজকের এই সম্পদের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হলো সম্পদের সম্পর্কে ধারণা, সম্পদের সৃষ্টির যে উপাদান সমূহ, এবং সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখো, আমি তোমাদের একটু আগেই যেটা বললাম, যে পরিবেশে কিন্তু পড়ে থাকবে যে বস্তু, সেটি কিন্তু সম্পদ নয়। যেটি আমাদের উপকারে লাগবে, সেটি কিন্তু সম্পদ। তাই তো? একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি। দেখো, আমরা বাজারের সময় অনেকে আহ চটের ব্যাগ বা কাগজের ব্যাগ কিন্তু ব্যবহার করি, তাই না? এই ব্যাগগুলো কিন্তু পরিবেশে খুব সহজে আহ, মাটিতে মিশে যায় বা দূষণ ঘটায় না। তাহলে এটা কিন্তু এক প্রকার সম্পদ। অপরদিকে আবার প্লাস্টিকেরও বা পলিথিন রয়েছে, রয়েছে তো। এই যে প্লাস্টিক, পলিথিন, এগুলো কিন্তু পরিবেশের সঙ্গে মিশিয়ে যায় না, অর্থাৎ পরিবেশকে ক্ষতি করে। তাই এগুলোকে কিন্তু আমরা সম্পদ বলবো না। তাহলে পরিবেশে যেগুলো দূষণ ঘটাচ্ছে না, সেরকম জিনিসকেও কিন্তু আমরা সম্পদ বলবো। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই দেখে নেব সম্পদ কি এবং সম্পদের গুরুত্ব কি। সম্পদ সম্পর্কে ধারণা। প্রথমে আমরা দেখব সম্পদ কি। দেখো, আমরা কিন্তু একটু আগেই জেনে আসলাম যে সম্পদটা কি। যে পরিবেশে অনেক রকম বস্তু থাকে, যে বস্তুগুলো মানুষের চাহিদা মেটাবে, অর্থাৎ মানুষের অভাব মোচন করবে, সেগুলো কিন্তু সম্পদ। পরিবেশে বা কোনো বস্তু যদি পড়ে থাকে, সেটা যদি মানুষের কাজে না লাগে, সেটা কিন্তু সম্পদ নয়। তাহলে সম্পদ কি? অধ্যাপক জিমারম্যান রয়েছে, সেই জিমারম্যান তার দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে কিন্তু 1951 সালে সম্পদ সম্পর্কে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার মতবাদে কি বলেছেন? দেখো, তিনি মনে করেন যে সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়। কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে, বা সেই বস্তুর মধ্যে যে কাজ করার ক্ষমতা রয়েছে, সেটি কিন্তু হলো সম্পদ। অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্য শক্তি, যা মানুষের অভাব মোচন করে এবং চাহিদা মেটায়। তাহলে এটা তো পরিষ্কার তোমাদের কাছে, যে সম্পদ কিন্তু মানুষের অভাব মোচন করবে বা মানুষের চাহিদা মেটাবে, সেটাকেই কিন্তু আমরা বলছি সম্পদ। সম্পদের উদাহরণ দেখো, আমাদের এই প্রাকৃতিক পরিবেশে প্রাচীন কাল থেকেই কিন্তু অনেক সম্পদ আহ, সঞ্চিত অবস্থায় রয়েছে। যেমন ধরো, কয়লা, লোহা, খনিজ তেল পৃথিবীর বুকে দীর্ঘদিন ধরেই কিন্তু সঞ্চিত রয়েছে। প্রাচীনকালে মানুষ যখন এগুলোর ব্যবহার জানতো না, অর্থাৎ আদিম যুগে কি করতো মানুষ, মনে আছে তোমাদের? তারা কোথায় বসবাস করত? গুহায় বসবাস করত, তাই না? প্রকৃতির যে লীলা, সেই লীলাকে তারা
বা প্রকৃতির যে ঝড়ঝঞ্ঝা, সেই ঝড়ঝঞ্ঝাকে তারা উপেক্ষা করে কিন্তু জঙ্গলে, কোনো বনভূমিতে আশ্রয় নিয়ে তাদের জীবন অতিবাহিত করত। তখন তারা কিন্তু কেবলমাত্র শিকার করত এবং বনের ফলমূল খেত। এই যে বলছি, প্রাচীনকালে মানুষ কিন্তু সম্পদের ব্যবহার তেমন ভাবে জানতো না। কিন্তু তখনও কিন্তু সম্পদ ছিল না তা না, সম্পদ কিন্তু ছিল, সেটা পরিবেশে বা সেই মানুষের কাজে লাগছিল না, তাই সেগুলো কিন্তু সম্পদ হিসেবে বিবেচনা হচ্ছে না। কিন্তু এখন সেই জিনিসগুলোই কিন্তু আমরা নানা রকম বুদ্ধি বিদ্যা বিচার দিয়ে কিন্তু আমাদের চাহিদা মেটাচ্ছি, সেই বস্তুগুলোই কিন্তু আমাদের চাহিদা মেটাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আমরা সেগুলো সম্পদ হিসেবে গণ্য করছি। তাহলে সম্পদের উদাহরণ হিসেবে তোমরা কি বলতে পারো? কয়লা, লোহা, খনিজ তেল, তাই তো? এগুলি পৃথিবীতে কিন্তু বহু বছর ধরে কিন্তু সঞ্চিত অবস্থায় রয়েছে। আচ্ছা, তাহলে জিমারম্যানের মতবাদ কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং তিনি তার কোন বইতে এই সম্পদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন সেটাও কিন্তু তোমরা মনে রাখবে। তার বইটির নাম কি? দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। 1951 সালে তিনি কিন্তু এটি লিখেছিলেন। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সম্পদ নিয়ে নতুন ভাবনা। দেখো, সম্পদের যথেচ্ছ ব্যবহারের কারণে পরিবেশ ও জীবমণ্ডল কিন্তু ক্রমশ ধ্বংস হচ্ছে। আমরা দিনের পর দিন যত আধুনিক হচ্ছি, যত সভ্যতার বিকাশকে কাজে লাগিয়ে আধুনিকতার যে সভ্যতায় আমরা অগ্রগতি হচ্ছি, এর ফলে কিন্তু পরিবেশের নানাবিধ ক্ষতি হচ্ছে। যেমন কি? যেমন বনভূমি কিন্তু আমরা যথেচ্ছভাবে ধ্বংস করে সেখানে চাষবাসের জায়গা করছি, বা বড় বড় অট্টালিকা, গাছপালা কেটে বড় বড় অট্টালিকা বানাচ্ছি। এর ফলে কি হচ্ছে? একদিকে যেমন জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, তেমনি কিন্তু সম্পদেরও কিন্তু যথেষ্টভাবে নষ্ট হচ্ছে। তাই 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে কিন্তু আহ, বসুন্ধরা সম্মেলন হয়েছিল, বা আর্থ সামিট বলে একটা সম্মেলন হয়েছিল, যেখানে সম্পদ সম্পর্কে কিন্তু নতুন ধারণা বা সম্পদের নিয়ে যে নতুন মানুষের ভাবনা কি হওয়া উচিত সেটি তারা জানিয়েছিলেন বা ব্যাখ্যা করেছিলেন। কি বলেছিলেন তারা? সেখানে তারা বলেছিলেন যে পরিবেশের যা কিছু বস্তু তার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের সুরক্ষাকে সুনিশ্চিত করবে, তাকে আমরা কিন্তু সম্পদ বলবো। অর্থাৎ আমাদের যেমন চাহিদা সেই বস্তুটা মেটাবে, সাথে সাথে কিন্তু পরিবেশের যে বাস্তুতন্ত্র রয়েছে, বা পরিবেশের যে আহ, সম্পূর্ণ একটি আহ, কি বলবো, পরিবেশের যে বাস্তুতন্ত্রই বলবো, বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্রকে নষ্ট না করে পরিবেশকে সংরক্ষণ করে সুনিশ্চিতভাবে আমাদের উপকারে লাগবে, সেই বস্তুগুলোকে কিন্তু আমরা কি বলবো? সম্পদ। এটা কিন্তু তোমরা ভালোভাবেই বুঝতে পারছো, দিনের পর দিন কিন্তু পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে, হচ্ছে তো। এই পরিবেশ দূষিত হওয়ার ফলেই কিন্তু সম্পদ যথেষ্টভাবে ব্যবহার করার ফলেই হচ্ছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, তাহলে তোমরা এখানে মনে রাখবে যে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে 1992 সালে কোন সম্মেলন হয়েছিল? বসুন্ধরা সম্মেলন। আচ্ছা, এরপরে দেখো নিরপেক্ষ সামগ্রী। নিরপেক্ষ সামগ্রী কাকে বলবো? প্রকৃতিতে যে সকল পদার্থ বা প্রকৃতিতে যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না, তা হলো কিন্তু নিরপেক্ষ সামগ্রী। অর্থাৎ সেগুলো কিন্তু সম্পদ হিসাবে বিবেচিত হয়, কিন্তু মানুষ ব্যবহার করতে পারছে না। কেন পারছে না? কারণ সেগুলি ব্যবহারের ফলে কিন্তু পরিবেশ দিনের পর দিন অবনমিত হবে, বা পরিবেশ কিন্তু দিনের পর দিন দূষিত হয়ে যাবে। ফলে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করছি না। উদাহরণ হিসেবে বলা যায়, আন্টার্কটিকার ভিতরে জমে থাকা খনিজ পদার্থ কিন্তু হলো নিরপেক্ষ সামগ্রী। আমরা সকলেই জানি যে বরফের মহাদেশ বলা হয় আন্টার্কটিকাকে, তাই তো? নিশ্চয়ই তোমরা জানো। বা সাদা মহাদেশ বলা হয় আন্টার্কটিকাতে। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে সেখানকার যে বরফ রয়েছে, সেই বরফ খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে। এর ফলে কিন্তু পৃথিবীর যে সমস্ত জলের স্তর, সেটি কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এটি সমস্ত বিশ্বর কাছে কিন্তু একটা অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। এবং এটাও ধারণা করা যায় যে কিছু বছর পর কিছু কিছু শহর হয়তো জলের তলায় হারিয়ে যাবে। এর কারণ কি? বিশ্ব উষ্ণায়নের ফলে এই আন্টার্কটিকার যে মহাদেশে বরফ মহাদেশ বা সাদা মহাদেশ, প্রচুর বরফ পড়ে থাকে। বছরের 9 থেকে 10 মাস কিন্তু এখানে বরফাচ্ছন্ন থাকে।
সেই বরফ কিন্তু দিনের পর দিন গলছে, সেটাকে আমরা কি বলবো? বিশ্ব উষ্ণায়ন বলবো। তাহলে তোমরা বলো নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? প্রকৃতিতে যেসব সম্পদ বা যেসব পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না, তা হলো কিন্তু নিরপেক্ষ সামগ্রী। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো, সম্পদের ধারণা আমরা জানলাম, কাকে বলে, এর গুরুত্ব কি, উদাহরণ। এবারে আমরা জানবো সম্পদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যদি পালন করতে পারে বা এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো জিনিসের বস্তুতে লক্ষ্য করা যায়, তখন আমরা সেগুলোকে সম্পদ বলে গণ্য করব। কি কি বৈশিষ্ট্য দেখো। প্রথমে ১ নম্বর দেখো রয়েছে, কোনো পদার্থ মানুষের প্রয়োজনে লাগলে, চাহিদা মেটালে সেটি সম্পদ। প্রথম থেকেই তোমরা শুনছো যে কোনো বস্তু যখন মানুষের চাহিদা মেটাবে বা মানুষের প্রয়োজনে মানুষ সেটি ব্যবহার করবে, তখন তাকে কিন্তু আমরা বলবো সম্পদ। তাই তো? একটু আগে তোমরা নিরপেক্ষ সম্পদ পড়লে, যেটি পরিবেশে পড়ে থাকে কিন্তু মানুষ ব্যবহার করতে পারে না, পরিবেশ অবনমিত হওয়ার কারণে। তাই তো? আচ্ছা, ২ নম্বর দেখো, কার্যকারিতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ প্রতিটি সম্পদের কিন্তু নির্দিষ্ট একটি কার্যকারিতা থাকবে, তার নিজস্ব কাজ করার ক্ষমতা থাকবে, পদার্থটির অভাব পূরণের সামর্থ্য রাখতে হবে। ৩ নম্বর, সকল শ্রেণীর মানুষের কাছে সম্পদের গ্রহণযোগ্যতা থাকবে। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করে, তাই তো? সেই সকল শ্রেণীর মানুষ অর্থাৎ ধনী গরিব থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে কিন্তু সম্পদ সমান গ্রহণযোগ্যতা পাবে। নাম্বার ৪ কি বলছে? সম্পদ সম্পূর্ণ চাহিদা নির্ভর। সম্পদের প্রথম এবং শেষ ভূমিকা হওয়া উচিত মানুষের চাহিদা পূরণ করবে এবং সেটি পরিবেশ বান্ধব, পরিবেশকে সংরক্ষণ করার মাধ্যমে। ৫ নম্বর, সম্পদ সহজে আহরণ করা যাবে। দেখো, প্রকৃতিতে কিন্তু নানা জায়গায় সম্পদ কিন্তু বহু কাল ধরে সঞ্চিত অবস্থায় রয়েছে। আবার কিছু কিছু সম্পদ যেমন সঞ্চিত অবস্থায় থাকে, কিছু কিছু সম্পদ কিন্তু আবার অফুরন্ত হয়। সঞ্চিত কি হবে? একটা জিনিস যদি সঞ্চিত থাকে, সেটা যদি আমরা দিনের পর দিন ব্যবহার করেই যাই, তাহলে তার কোনো না কোনো সময় সেটি শেষ হবে। তাই তো? এরকম সম্পদ যেমন রয়েছে, তেমন পৃথিবীতে কিন্তু অফুরন্ত সম্পদ রয়েছে। অর্থাৎ যে সম্পদ আমরা ব্যবহার করলে বা আমাদের চাহিদা মেটানোর মাধ্যমে কোনোদিনও শেষ হবে না, সেরকম সম্পদও কিন্তু রয়েছে। এগুলো আমরা একটু পরেই জানবো, সম্পদের শ্রেণীবিভাগ যখন পড়বো তখন কিন্তু এগুলো আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা দেখি, তাহলে কি বললো ৫ নম্বর, সম্পদ সহজে আহরণ করা যাবে। নাম্বার ৬, জ্ঞান প্রযুক্তির উন্নতির মাধ্যমে সম্পদ আরো উন্নত পরিণত হবে, সম্পদের গতিশীলতা বাড়বে। দেখো, সম্পদ বা বস্তু, কোনো বস্তু কিন্তু পৃথিবীতে যেখানে সেখানে পড়ে আছে সঞ্চিত অবস্থায়। মানুষ তার বুদ্ধি, তার প্রযুক্তি, তার জ্ঞান, তার চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু সেই বস্তুগুলিকে তার চাহিদা মেটানোর কাজে লাগিয়েছে। তাই তো? তাহলে এখানে যেমন জ্ঞান আর প্রযুক্তি উন্নতির মাধ্যমে সম্পদ দিনের পর দিন কিন্তু আরো কি সম্পদে পরিণত হচ্ছে এবং সম্পদের কিন্তু দিনের পর দিন গতিশীলতা বাড়ছে। আচ্ছা, নাম্বার ৭ কি বলছে? প্রকৃতিতে প্রাপ্ত সম্পদের অধিকাংশ সীমাবদ্ধ। আচ্ছা, আমি তোমাদের একটু আগেই বললাম যে সম্পদ দু ধরনের হতে পারে। যে সম্পদ সঞ্চিত সেটি কিন্তু দিনের পর দিন ব্যবহারের ফলে শেষ হয়ে যেতে পারে, আবার যেটি অফুরন্ত সেটি কিন্তু জীবনে কখনোই শেষ হবে না। তাহলে এই যে সঞ্চিত সম্পদ, এটি কিন্তু পরিবেশে বা প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যায় এবং সেটি কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ অতিরিক্ত ব্যবহারের ফলে কোনো না কোনো সময় এই সম্পদ কিন্তু শেষ হয়ে যাবে, তার নির্দিষ্ট একটা সীমা আছে। ঠিক আছে? নাম্বার ৮, সময় ও স্থানভেদে সম্পদের সংকোচন ও প্রসারণ ঘটে। অর্থাৎ বিভিন্ন সময়ে দেখবে দীর্ঘদিন ধরে সম্পদ মাটির তলায় পড়ে রয়েছে, সেটি আহরণ করা হচ্ছে, তাই তো? আবার সংকোচন কিন্তু কম হচ্ছে, আবার কিন্তু কখনো কখনো সম্পদ আবার বেড়েও যায়। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে, তাই তো? এরপরে আমরা দেখব যে সম্পদ সৃষ্টির উপাদান সমূহ। দেখো, ৩টি উপাদানের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমেই কিন্তু সম্পদের সৃষ্টি হয়ে থাকে। সেই ৩টি জিনিস কি কি? সেই ৩টি জিনিস হলো ১, প্রকৃতি, ২, মানুষ এবং ৩, সংস্কৃতি। দেখো, প্রকৃতিতে সম্পদের ভান্ডার, কারণ প্রকৃতিতে সম্পদ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীনকাল থেকে। সেই সম্পদকে মানুষ
সেটিকে কিন্তু তার সংস্কৃতি অর্থাৎ তার চিন্তা ভাবনা, জ্ঞান, বুদ্ধির মাধ্যমে কিন্তু সম্পদে পরিণত করছে, যা আমাদেরই অর্থাৎ মানুষেরই চাহিদা মেটাচ্ছে বা তার অভাব মোচন ঘটাচ্ছে। তাহলে এই যে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি, এই তিনটির মেলবন্ধনের মাধ্যমেই কিন্তু তোমার পরিবেশে যে আহ, সম্পদ সেটি সৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা দেখে নেব প্রকৃতি। এক, প্রকৃতি হলো সম্পদের প্রাথমিক ভাণ্ডার। অর্থাৎ প্রাথমিক ভাণ্ডার মানে প্রকৃতিতেই সম্পদ পড়ে থাকে। বহুকাল ধরেই পৃথিবীর বুকে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ সঞ্চিত আছে। এগুলির মধ্যে কিছু গচ্ছিত সম্পদ, কিছু পুনর্ভব বা প্রবহমান সম্পদ। অর্থাৎ এই যে পৃথিবীর মধ্যে বহু বছর ধরে জৈব অজৈব পদার্থ সঞ্চিত আছে, সেটি গচ্ছিত সম্পদ, অর্থাৎ সেটি কিন্তু একটা সঞ্চিত অবস্থায় রয়েছে, যেটা বারবার ব্যবহারের ফলে ফুরিয়ে যেতে পারে। তাই তো প্রকৃতির এই পদার্থগুলোকেই মানুষ তার জ্ঞান, বুদ্ধি ও প্রযুক্তির মাধ্যমে সরাসরি গ্রহণ করে বা পরিবর্তন করে কিন্তু ব্যবহার করে সম্পদে সম্পদে নিয়ে আসছে। কিভাবে তাহলে নিয়ে এসে সম্পদে? তাহলে জৈব পদার্থ ও অজৈব পদার্থ কিন্তু পরিবেশের মধ্যে সঞ্চিত অবস্থায় আছে। এগুলোকে গচ্ছিত সম্পদ হতে পারে, আবার কিছু কিছু কিন্তু পুনর্ভব সম্পদ হতে পারে। গচ্ছিত মানে হচ্ছে যেটি সম্পদে বা সম্পদ যেটি সমাজে কিন্তু বা পরিবেশে কিন্তু বেশি মাত্রায় নেই, ব্যবহারের ফলে কমে যাবে। আর পুনর্ভব যে সম্পদ আমরা শেষ হবে না, পুনরায় ব্যবহার করতে পারি। দুরকম সম্পদই কিন্তু পরিবেশে রয়েছে। প্রকৃতির এই যে পদার্থগুলি, এইগুলিকেই কিন্তু মানুষ তার বুদ্ধি, জ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে সরাসরি গ্রহণ করছে, প্রকৃতি থেকে সরাসরি গ্রহণ করছে। আবার কোনো বস্তুকে পরিবর্তন করেও কিন্তু আমরা সম্পদে ব্যবহার করছি। পরিবর্তন করে কি করে? খনিজ তেল, আমরা এই খনিজ তেল সরাসরি ব্যবহার করি? করি না। খনিজ তেলটি কিন্তু আমরা কলকারখানায় বা বিভিন্ন বড় বড় যে কারখানা আছে, সেখানে কিন্তু আমরা খনিজের যে কারখানা, সেখানে কিন্তু আমরা সেই তেলটাকে পরিশোধন করি, অর্থাৎ তাকে কিন্তু আমরা পরিবর্তন করছি। ঠিক আছে? সেভাবে ব্যবহার করাকেও কিন্তু আমরা সম্পদ বলবো। এরপরে দেখো রয়েছে দুই, মানুষ। মানুষ সম্পদ সৃষ্টির মূল উপাদান। অর্থাৎ মানুষ যদি না থাকতো তাহলে কিন্তু পরিবেশে এই যে বস্তুগুলো সম্পদ হিসেবে গণ্যই হতো না, কারণ সেগুলো কিন্তু পরিবেশে পড়েই থাকতো। তাই না? সম্পদ সৃষ্টিতে মানুষকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? সম্পদ সৃষ্টিকারী, সম্পদ ভোগকারী, আর নাম্বার তিন, সম্পদ ধ্বংসকারী। মানুষই সম্পদ সৃষ্টি করছে, মানুষই সম্পদ ভোগ করছে, আবার মানুষই সম্পদ ধ্বংস করছে। তাই তো? প্রথমে আমরা দেখব সম্পদ সৃষ্টিকারী। মানুষ শ্রম, জ্ঞান, বুদ্ধির মাধ্যমে প্রকৃতিতে যে পদার্থগুলো পড়ে রয়েছে তাকে সম্পদে পরিণত করছে। তাহলে মানুষ কিন্তু সম্পদের সৃষ্টিকারী। তাই তো? আচ্ছা, এরপর ২ নম্বর দেখো, সম্পদ ভোগকারী। এই সম্পদটা যে আমরা সৃষ্টি করছি, মানুষ তার জ্ঞান, বুদ্ধি, চিন্তা ভাবনা, বিচার দিয়ে একটা বস্তুকে আমরা সম্পদে পরিণত করছি। তাহলে এই যে বস্তুটা সম্পদে পরিণত হওয়ার পর কে ভোগ করবে? অর্থাৎ কারা ব্যবহার করবে? আমরাই ব্যবহার করব। তাহলে মানুষ যে সম্পদ সৃষ্টি করছে, তাই কিন্তু মানুষই সেটি ভোগ করছে বা মানুষই সেটি কিন্তু তার চাহিদা মেটাতে ব্যবহার করছে। ৩ নম্বর কি? ৩ নম্বর বলছে সম্পদ ধ্বংসকারী। দেখো, মানুষ যেমন সম্পদ সৃষ্টি করছে, ভোগ করছে, তেমনি মানুষ কিন্তু সম্পদেরও ধ্বংস করছে। কিভাবে? মানুষের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য না থাকা, মানুষের লোভ, কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা, সচেতনতার অভাব প্রকৃতির কারণে মানুষ কিন্তু সম্পদ ধ্বংস করে চলেছে। দেখো, মানুষের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকছে না। অর্থাৎ যত পাচ্ছি আমরা, আমরা যেন আরো চাই, এরকম একটা ব্যাপার। তাই না? মানুষের লোভ, এছাড়া অনেক কুসংস্কার রয়েছে, যার ফলেও কিন্তু সম্পদ ধ্বংস হচ্ছে। অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা, আমরা যেখানে সেখানে বনভূমি কেটে চাষবাসের ক্ষেত্র বা সেখানে কিন্তু বহু অট্টালিকা, ঘরবাড়ি নির্মাণ করে ফেলছি। এর ফলে সম্পদের যেমন একদিক দিয়ে ধ্বংস হচ্ছে, পরিবেশের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটিও কিন্তু দিনের পর দিন ক্ষতি হয়ে চলেছে। সব থেকে বড় কথা, মানুষের সচেতনতার অভাব, মানুষের শিক্ষার অভাব ইত্যাদি কারণেই কিন্তু মানুষ বর্তমানে সম্পদটাকে ধ্বংস করে চলেছে। তাহলে আমরা যে
সম্পদ সৃষ্টির উপাদানের মধ্যে 2 নম্বর মানুষ পড়লাম, সেখানে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করলাম। কি কি? সম্পদ সৃষ্টিকারী, সম্পদ ভোগকারী এবং সম্পদ ধ্বংসকারী। এরপরে রয়েছে দেখো 3 নম্বর সংস্কৃতি। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানবিক গুণ, অর্থাৎ সংস্কৃতির সাহায্যেই মানুষ নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করেছে। অর্থাৎ যেটি সমাজে পড়ে রয়েছে নিরপেক্ষ, একটু আগেই তোমাদের আমরা বললাম যে নিরপেক্ষ সামগ্রী কাকে বলে, বলেছি তো কাকে বলে, মনে আছে? যেসব বস্তু সমাজে পড়ে রয়েছে, তাই না, যেগুলো ব্যবহার করতে পারছি না বা ব্যবহার করছি না, সেগুলোকে আমরা নিরপেক্ষ সামগ্রী বলবো। এই নিরপেক্ষ সামগ্রীকে কিন্তু মানুষ তার সাংস্কৃতিক যে চিন্তাধারা, মানবিক যে গুণ, সেগুলোর মাধ্যমে কিন্তু সম্পদে পরিণত করছে। মানুষের জ্ঞানই হলো শ্রেষ্ঠ সম্পদ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কি? মানুষের জ্ঞান বা মানুষের যে আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি বা জ্ঞানই কিন্তু হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মানুষের জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী। সম্পদের মাও কিন্তু কিন্তু এই প্রকৃত জননী বলা হয় এই পরিবেশে যে সম্পদ রয়েছে সেটিকে। দেখো, সাংস্কৃতিক উন্নয়নের কারণেই চার্লস গুডিয়ার রাবার ভাইনাইজেশন প্রক্রিয়া কিন্তু আবিষ্কার করেছিলেন। এর মাধ্যমে তিনি কি দেখিয়েছিলেন? দেখিয়েছিলেন যে রাবার গাছের আঠা থেকে প্রস্তুত টায়ার বর্তমান সভ্যতাকে কিন্তু আজ এগিয়ে নিয়ে চলেছে। যে টায়ার তৈরি হয়, তোমরা গাড়ির চাকায় অবশ্যই টায়ার দেখেছো, সেই টায়ারটা কিন্তু রাবার গাছের আঠা থেকে তৈরি হয় এবং এটি আবিষ্কার করেছিলেন চার্লস গুডিয়ার। মানুষের সংস্কৃতি কিভাবে নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করছে তা একটি চিত্রের সাহায্যে কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে প্রকৃতিতে কিন্তু রাবার গাছের যে আঠা সেটি কিন্তু রয়েছে, এটিকে মানুষ অর্থাৎ যে চার্লস গুডিয়ার রয়েছে তিনি আঠা সংগ্রহ করতে শুরু করলেন এবং শুরু করার পর তিনি কি করলেন? শুরু করার পর তিনি কিন্তু তার জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তির মাধ্যমে সেটিকে সংস্কৃতির মাধ্যমে কিন্তু সম্পদে অর্থাৎ টায়ারে পরিণত করছে। তাহলে সম্পদে কিন্তু এমন একটা বস্তু যেটি মানুষের চাহিদা মেটাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব জ্ঞান সম্পদের প্রকৃত জননী। একটু আগেই তোমাদের আমি বললাম যে মানুষের বুদ্ধি বা মানুষের জ্ঞানই কিন্তু হলো সম্পদের প্রকৃত জননী। জ্ঞান হলো শ্রেষ্ঠ মানবিক গুণ। উন্নত মস্তিষ্কের কারণেই প্রাক ঐতিহাসিক যুগে মানুষ এখন সুসভ্য মানুষে পরিণত হয়েছে। আগে আদিম যুগে মানুষ কিন্তু এত সুসভ্য ছিল না, তাই না? তারা বনে জঙ্গলে থাকতো। আমরা কি এখন বনে জঙ্গলে থাকি? থাকি না। তাহলে আমরা সভ্য হয়েছি, তাই তো, সুসভ্য পরিণত হয়েছি। প্রকৃতিতে কিন্তু সবই ছিল, মানুষ তার জ্ঞান, বুদ্ধি ও প্রযুক্তির মাধ্যমে তার সম্পদে পরিণত করেছে। পৃথিবীতে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, সচেতনতা প্রভৃতিতে যে সকল দেশ উন্নত, তারাই সম্পদের সুষ্ঠু ব্যবহার ঘটিয়ে কিন্তু তাদের দেশকে অনেকটাই বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাই জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী। তাহলে যদি বলে সম্পদের প্রকৃত জননীকে, তোমরা কি বলবে? যে সম্পদের প্রকৃত জননী হলো কিন্তু জ্ঞান। আচ্ছা, এবারে দেখো ম্যান ও ম্যানের মধ্যে তফাৎ। প্রথমে রয়েছে দেখো ছোট হাতের ইংরেজি অক্ষর যেটা MAN এবং তারপরে সব ক্যাপিটালে রয়েছে MAN, ম্যান। এই দুটোর মধ্যেও কিন্তু একটা তফাৎ রয়েছে। কি তফাৎ রয়েছে? দেখো, প্রাচীন যুগের আদিম মানুষ যারা প্রকৃতি নির্ভর এবং সম্পদ সৃষ্টির সামর্থ্য যাদের ছিল না, তারা কিন্তু হলো ম্যান। এম ইংরেজির যে ছোট অক্ষর MAN, ম্যান। এবং বর্তমানে আমরা যে আধুনিক শিক্ষা পাচ্ছি, প্রযুক্তি পাচ্ছি বা বিজ্ঞানের দ্বারা সম্পদকে সৃষ্টি করতে পারছি, তারা কিন্তু হলো ম্যান। ইংরেজির যে ক্যাপিটাল বা বড় হাতের রয়েছে সেটি কিন্তু MAN হলো ম্যান। তাহলে তোমরা বলতে পারবে MAN ছোট হাতের ম্যান এবং MAN বড় হাতের ম্যানের মধ্যে পার্থক্যটা কি? আদিম আদিম যুগের যারা মানুষ যারা প্রকৃতিতে বসবাস করত, তারা কিন্তু সম্পদ ব্যবহার করতে পারত না, অর্থাৎ তারা সেই বস্তু কিন্তু ছিল, তারা কিন্তু সেটিকে সম্পদে উন্নত করতে পারেনি। বর্তমানে বিজ্ঞান, চিন্তা ভাবনা, প্রযুক্তির দ্বারা কিন্তু আমরা সেটাকে আমরা চাহিদা মেটানোর কাজে ব্যবহার করছি, তাই সেটিকে কিন্তু আমরা বলছি সম্পদ। স্টুডেন্ট, এরপরে আমরা দেখব সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখো,
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু সম্পদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখানে কয়েকটি ভাগের তোমাদের আমি উল্লেখ করলাম, যেটি ছবির মাধ্যমে কিন্তু তোমাদের দেখানোর আমি চেষ্টা করেছি। দেখো, শ্রেণীবিভাগের ভিত্তি। প্রথমে ১ নম্বর দেখো, সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে কিন্তু মূলত সম্পদকে ৩ ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ আর সাংস্কৃতিক সম্পদ। তাহলে সৃষ্টির সম্পদের সৃষ্টি হচ্ছে, তার মূল উপাদান কি ছিল? প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি ছিল। তাহলে এই যে সৃষ্টির উপাদান অনুসারে কিন্তু সম্পদকে ৩ ভাগে ভাগ করা যায়। কি কি জানলাম? এক, প্রাকৃতিক। উদাহরণ কি? প্রকৃতিতে কি রয়েছে? সূর্যরশ্মি, বাতাস, খনিজ দ্রব্য, মাটি, বনভূমি, এগুলো কিন্তু সবই হলো প্রাকৃতিক সম্পদ। এরপর ২ নম্বর হচ্ছে দেখো, অর্থাৎ খ, মানবিক সম্পদ। মানবিক সম্পদ কি? মানুষের শিক্ষা, তার নৈপুণ্যতা, তার বুদ্ধি, তার বিচার করার ক্ষমতা, সেগুলো কিন্তু সব হলো মানবিক ক্ষমতা। গ, সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদ কি কি? বিজ্ঞান চেতনা, কারিগরি বিজ্ঞান, এগুলো কিন্তু হলো মানুষের সাংস্কৃতিক সম্পদ। এর পরে রয়েছে দেখো, খুবই ইম্পর্টেন্ট, ২ নম্বর, স্থায়িত্ব অনুসারে। তোমাদের এতক্ষণ আমি বলে আসছি না যে সম্পদ কিছু কিছু সময় পরিবেশে সঞ্চিত অবস্থায় থাকে, আবার কিছু সম্পদ অফুরন্তও থাকে, তাই তো? এই স্থায়িত্ব অনুসারে কিন্তু সম্পদকে ২ ভাগে ভাগ করা যায়। দেখো, ক রয়েছে গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ, অর্থাৎ পুনরায় ফিরে আসে না। একবার ব্যবহার করা হয়ে গেলে সেটি কিন্তু পুনরায় ফিরে আসছে না। খ রয়েছে পুনর্ভব বা অফুরন্ত সম্পদ। প্রথমে আমরা গ দেখব, যে গচ্ছিত অপুনর্ভব সম্পদের মধ্যে রয়েছে কয়লা, খনিজ তেল, লোহা, এগুলো প্রকৃতিতে কিন্তু গচ্ছিত অবস্থায় রয়েছে সেই প্রাচীনকাল থেকে, যেগুলো ব্যবহার করার পরে কিন্তু দিনের পর দিন কি হচ্ছে? শেষ হয়ে আসছে, তাই না? অপরদিকে রয়েছে দেখো পুনর্ভব বা অফুরন্ত সম্পদ। উদাহরণ কি? সৌরশক্তি, বায়ু শক্তি, সমুদ্রের জল। আচ্ছা বলতো, এই যে সৌরশক্তি বা সূর্য যে রোদ দিচ্ছে, সেটি কি কখনো আহ, শেষ হয়ে যেতে পারে? বা এই যে বায়ু শক্তি, বায়ু যে চলাচল করছে, সেই বায়ু কি কখনো বন্ধ হয়ে যেতে পারে? যদি সূর্য বা বায়ু এরকম বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরাই তো পৃথিবীতে থাকবো না, প্রাণ, কোনো প্রাণী তো বেঁচে থাকতে পারবে না, তাই না? তাহলে এইগুলো কিন্তু অফুরন্ত, পৃথিবীতে কিন্তু যতদিন থাকবে ততদিন কিন্তু এই সৌরশক্তি, বায়ুশক্তি বা সমুদ্রের জল, এগুলো কিন্তু থাকবে। আচ্ছা, এটি কি? এটি হলো কিন্তু পুনর্ভব অর্থাৎ অফুরন্ত সম্পদ। এরপরে ৩ নম্বর পয়েন্ট দেখো, রয়েছে জৈব বৈশিষ্ট্য অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। দেখো, জৈব বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে ২ ভাগে ভাগ করা যায়। ১, জৈব সম্পদ, আর ২, অজৈব সম্পদ। জৈব সম্পদ কোনগুলি? মাছ, বনভূমি, এইগুলো কিন্তু হলো জৈব সম্পদ। আর অজৈব, জলবিদ্যুৎ, আকরিক লোহা, এই দুটি হলো কিন্তু অজৈব সম্পদের উদাহরণ। এরপরে আমরা দেখব যে সম্পদের বন্টন অনুসারে। সম্পদের বন্টন অনুসারে কিন্তু সম্পদকে মূলত ৫ ভাগে ভাগ করা যায়। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? বন্টন অনুসারে সম্পদকে ৫ ভাগে ভাগ করা যায়। কি কি? নাম্বার ১ বা ক, সমৃদ্ধি বা বিকশিত সম্পদ। যেমন কি? জাপান ও নরওয়ের জলবিদ্যুৎ। জাপানের মানব সম্পদ, অর্থাৎ এই যে মানব সম্পদ, মানুষ যে সৃষ্টি করছে সম্পদের, সেটিও কিন্তু একটি বিকশিত সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। খ রয়েছে দেখো, সম্ভাব্য সম্পদ, অর্থাৎ এগুলো কিন্তু ভবিষ্যতে সম্পদ হিসেবে কিন্তু দেখা দিতে পারে। কি কি? আফ্রিকার জলবিদ্যুৎ, ভারতের শিক্ষিত মানুষ কিন্তু ভবিষ্যতে একটি সম্ভাব্য সম্পদ। এরপরে রয়েছে ৩ নম্বর, অর্থাৎ গ, সর্বত্র লভ্য সম্পদ, অর্থাৎ পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু এই সম্পদ পাওয়া যায়। সম্পদ আমি একটু আগেই বলেছিলাম যে সম্পদ স্থানাভেদে কিন্তু বিভিন্ন রকম হতে পারে, তাই না? কোন সম্পদ যদি আমাদের পশ্চিমবঙ্গে থাকে, সেই সম্পদ কিন্তু যে পাশের রাজ্য উড়িষ্যা বা পাশের দেশ বাংলাদেশে রয়েছে তা কিন্তু নয়। সম্পদ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে থাকে। কিন্তু এই যে সর্বত্র লভ্য সম্পদ যেটি আমরা বললাম তোমাদের, এই সর্বত্র লভ্য সম্পদ কিন্তু পৃথিবীতে সমস্ত জায়গায় সমানভাবে থাকে। সেটি কি কি? খুবই সহজ, সৌরশক্তি, বায়ু শক্তি বা বাতাস, এগুলো কিন্তু হলো সর্বত্র লভ্য সম্পদ, অর্থাৎ সব জায়গাতেই পাওয়া যায়। এরপর ঘ দেখো, সহজলভ্য সম্পদ,
অর্থাৎ খুব সহজেই পাওয়া যায় যে সম্পদগুলো। একই জিনিস, উদাহরণ বাতাস, জল, এগুলো কিন্তু পরিবেশে আমরা খুব সহজেই পেয়ে থাকি, তাই না? আচ্ছা, দুষ্প্রাপ্য সম্পদ কি? যেগুলি খুবই কম জায়গায় পৃথিবীর মাত্র কয়েকটি, হাতে গোনা কয়েকটি জায়গা আছে যেখানে কিন্তু এই দুষ্প্রাপ্য সম্পদ পাওয়া যায়। সেটি কি? ক্রয়োলাইট। ক্রয়োলাইট কিন্তু একটি দুষ্প্রাপ্য সম্পদ, সেটি পৃথিবীর সমস্ত বা সব জায়গায় পাওয়া যায় না। তাহলে এই যে সম্পদের শ্রেণীবিভাগ আমরা পড়লাম স্টুডেন্ট, এদের মধ্যে যে ২ নম্বর রয়েছে স্থায়িত্ব অনুসারে, তোমাদের সিলেবাসে কিন্তু এটি সম্পর্কে বেশি আলোচনা করা রয়েছে এবং এটিই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এই যে স্থায়িত্ব সম্পদ সেটি ২ প্রকার, ১ গচ্ছিত আর ২ পুনর্ভব সম্পদ। উদাহরণগুলো কি কি? তাহলে গচ্ছিত সম্পদ উদাহরণ দুটো বলো তো আমাকে। ভেরি গুড। কয়লা, খনিজ তেল, এই যে আমরা এত পেট্রোলিয়াম, ডিজেল গাড়িতে ব্যবহার করছি বা অন্যান্য কাজে ব্যবহার করছি, জেনারেটর চালাতে ব্যবহার করছি, এগুলো কিন্তু পৃথিবীতে গচ্ছিত অবস্থায় রয়েছে। অর্থাৎ এগুলো যে আমরা বেশি ব্যবহার করি দিনের পর বা বছরের পর বছর যদি বেশি করে ব্যবহার করেই যাই, কোনো না কোনো সময় কিন্তু এগুলো একসময় শেষ হয়ে যাবে। তখন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা কিন্তু বিপদের মুখে পড়বে, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো কয়েকটি অফুরন্ত বা পুনর্ভব মানে পুনরায় ফিরে আসে সেই সম্পদের উদাহরণ দাও। খুব ভালো বলেছো যে সৌরশক্তি, বায়ু শক্তি, এই সমুদ্রে যে জোয়ার ভাটা হয় বা এই যে নদীতে যে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটা শক্তি, সমুদ্রের জল, এগুলো সবই কিন্তু হলো অফুরন্ত সম্পদ বা পুনর্ভব সম্পদ, তাই তো? তোমরা এই যে আগের টেবিলটাতে শ্রেণীবিভাগটা দেখলে, সেখানে স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তাই না? এবারে দেখো, আহ, ১ নম্বর, এই যে স্থায়িত্ব অনুসারে কি ছিল? যে গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ, তাই না? একে আরেক কথায় কি বলা যায়? সঞ্চিত সম্পদও বলা হয়, আবার ক্ষয়িষ্ণু সম্পদও কিন্তু বলা হয়। তাহলে এই যে সম্পদ সেটি কি, চলো জেনে ফেলি। যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহারে নিঃশেষিত হয় তা হলো কিন্তু সঞ্চিত বা গচ্ছিত সম্পদ। অর্থাৎ পৃথিবীতে কিন্তু এর যে লিমিটেশন বা এই যে সীমাবদ্ধতা কিন্তু অবশ্যই রয়েছে, অর্থাৎ এর শেষ কিন্তু একদিন না একদিন হবেই। আচ্ছা, এরপরে দেখো রয়েছে এই সম্পদ একসময় শেষ হবে বলে একে ক্ষয়িষ্ণু সম্পদও কিন্তু বলা হয়। এই প্রকার সম্পদকে সৃষ্টি করে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনা কিন্তু সম্ভব নয় বলে এটিকে আমরা কি বলবো? অপুনর্ভব সম্পদ। তাহলে কি জানলাম? জানলাম যে পৃথিবীতে কিন্তু এই সম্পদকে ব্যবহারের পরে বা শেষ হয়ে গেলে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়, সরি, তার জন্য কি আমরা কি বলছি? অপুনর্ভব সম্পদ। দেখো, কয়লা, খনিজ তেল, লোহা, বক্সাইট ইত্যাদি এক প্রকার এই সঞ্চিত বা গচ্ছিত সম্পদ তোমরা বলতে পারো। গচ্ছিত সম্পদের কয়েকটি আবার পুনরায় ব্যবহার করা যায়। এগুলি হলো আবর্তনশীল সম্পদ, যেমন কি ছাঁট লোহা, কাগজ। কাগজ আমরা ফেলে দেই লেখার পর, সেই কাগজ কিন্তু পুনরায় রিসাইক্লিং হয়ে বা পুনরায় কিন্তু আবার কাগজে পরিণত হতে পারে। তাহলে তোমরা কি জানলে? যে সঞ্চিত ও গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে, তাই তো? উদাহরণ তোমরা জানলে যে লোহা, বক্সাইট, খনিজ তেল, কয়লা, এগুলিতে কিন্তু পৃথিবীতে আবার ফিরে আসবে না, ঠিক আছে? তাই এগুলো সবই কিন্তু গচ্ছিত সম্পদ। দেখো নিচের ছবি রয়েছে খনিজ তেল। আমরা জেনারেটর চালাতে বা গাড়ি চালাতে কিন্তু এসব ব্যবহার করি তেল, তাই তো? কয়লা ইত্যাদি কিন্তু হলো সব গচ্ছিত সম্পদ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো প্রবহমান, পুনর্শীল, পুনর্ভব, অফুরন্ত, অবাধ সম্পদ। অর্থাৎ যে সকল সম্পদ অসীম, যার কোনো শেষ নেই এবং ব্যবহারে ফুরিয়ে যায় না, তা হলো অফুরন্ত বা অবাধ বা প্রবহমান সম্পদ। এই সকল সম্পদের কয়েকটি ব্যবহার সাময়িকভাবে ফুরিয়ে গেলেও পরে আপনা আপনি পূরণ হয় বলে এটি পূরণশীল সম্পদও কিন্তু বলা হয়। দেখো, এই যে ব্যবহার সেটা কিন্তু সাময়িকভাবে ফুরিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে আবার সেটা পূরণ হয়ে যাচ্ছে, ফলে একে আমরা কি বলবো? পূরণশীল সম্পদ। উদাহরণ কি বলবো? তোমরাই বলো আমাকে। পৃথিবীতে কোন সম্পদ অফুরন্ত রয়েছে? ভেরি গুড, সূর্য রশ্মি।
এই যে সূর্যরশ্মির মাধ্যমে আমরা কিন্তু সোলার প্ল্যানেট তৈরি করে, মানুষ তার বিবেক, বুদ্ধি, চিন্তা ভাবনার দ্বারা সোলার প্ল্যানেট তৈরি করে, সেখান থেকে কিন্তু লাইট, টিভি, ফ্রিজ সবই কিন্তু চলছে বর্তমানে, তাই না? এই যে তোমরা সকলে সোলার দেখেছো। আচ্ছা, এই দেখো তারপরে যে ছবিটা রয়েছে, দেখো বায়ু শক্তি। এর মাধ্যমেও কিন্তু বর্তমানে বিদ্যুৎ উৎপন্ন করাও সম্ভব হচ্ছে। তাহলে সূর্য কিরণ, বায়ু শক্তি, সমুদ্র স্রোত ইত্যাদি কিন্তু হলো সবই অফুরন্ত বা অবাধ সম্পদ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য। একটু আগে আমরা পড়লাম, যেটা গচ্ছিত সম্পদ সেটাই কিন্তু হলো অপুনর্ভব সম্পদ, তাই না? যেটি অফুরন্ত সম্পদ সেটিই কিন্তু হলো পুনর্ভব সম্পদ। তাহলে এই দুটির পার্থক্য কি? প্রথমে দেখো, পুনর্ভব সম্পদ হচ্ছে যে সম্পদ ব্যবহার করলে ফুরিয়ে যায় না, তা কিন্তু হলো পুনর্ভব বা অফুরন্ত বা প্রবহমান সম্পদ। উদাহরণ কি? সূর্যকরণ, বাতাস, তাই তো, সমুদ্রের যে জলরাশি, সেগুলি। আবার অপরদিকে অপুনর্ভব সম্পদের কি বলছে? যে সম্পদের পরিমাণ পরিবেশে নির্দিষ্ট পরিমাণ রয়েছে এবং ক্রমাগত ব্যবহারের ফলে তা ফুরিয়ে যায়, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। এগুলো হলো কিন্তু অপুনর্ভব সম্পদ, অর্থাৎ পৃথিবীতে এগুলো গচ্ছিত অবস্থায় রয়েছে। ব্যবহারের দিক দিয়ে বলতে গেলে পুনর্ভব সম্পদ শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার কিন্তু খুবই কম। অধুনা প্রযুক্তির বিভিন্ন যে মাধ্যম রয়েছে, এগুলিতে ব্যবহার বাড়ছে। অপরদিকে অপুনর্ভব সম্পদ শিল্পক্ষেত্রে কাঁচামালের প্রধান উৎসই কিন্তু হলো এই পরিবেশের যে অপুনর্ভব সম্পদ, সেগুলি। খরচ দেখো, পুনর্ভব সম্পদ আহরণ কিন্তু ব্যয়বহুল, অর্থাৎ খরচা কিন্তু বেশি। অপরদিকে অপুনর্ভব সম্পদ আহরণ করা কিন্তু খরচটা অনেকটাই কম। যদি বলি বৈশিষ্ট্য অনুসারে এর পার্থক্য কি? অফুরন্ত বলে সংরক্ষণের ততটা প্রয়োজন হয় না, অর্থাৎ পুনর্ভব সম্পদ অফুরন্ত, তাই এটাকে কিন্তু আমরা সংরক্ষণ না করলেও পারি, তাই না? কারণ এটি কিন্তু পুনরায় আবার চলে আসবে, সাময়িকভাবে শেষ হয়ে গেলে পুনরায় কিন্তু আবার চলে আসবে, তাই এটি অফুরন্ত। এটি কিন্তু সংরক্ষণ করতে হয় না বা প্রয়োজন হয় না। অপরদিকে যে গচ্ছিত বা নির্দিষ্ট সম্পদ রয়েছে, সেটি কিন্তু সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর ফল কিন্তু পাবে। আমরা যদি এই সম্পদ শেষ করে দিই, তার যে সুফল সেটি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে না, তাই তো? তাই অফুরন্ত সম্পদ, অর্থাৎ যেটি পরিবেশে সীমিত অবস্থায় রয়েছে, পুনরায় ফিরে আসবে না, সেটি কিন্তু সংরক্ষণের দরকার আছে, তাই তো? আচ্ছা, এরপর বলছে প্রভাব। এই এই পুনর্ভব সম্পদ আহরণে পরিবেশ দূষণ সম্ভাবনা কম, অর্থাৎ পুনর্ভব সম্পদ কিন্তু পরিবেশ দূষণ ঘটায় না, ঠিক আছে? অপরদিকে এই সম্পদ, অর্থাৎ অপুনর্ভব সম্পদ আহরণে পরিবেশ ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দেখো, এই যে পেট্রোল, ডিজেল, এগুলো কিন্তু সবই অপুনর্ভব সম্পদ। এগুলো যখন গাড়িতে আমরা ব্যবহার করছি, তার ফলে কিন্তু এগুলো ধোঁয়ার মাধ্যমে কিন্তু বেরোচ্ছে, তাই না? গাড়ি থেকে ধোঁয়া বেরোয় তো, সেই ধোঁয়া কিন্তু পরিবেশে ব্যাপকভাবে ক্ষতি করছে। তার ফলে কি হচ্ছে? এই যে অপুনর্ভব সম্পদ, এগুলো পরিবেশকে কিন্তু দিনের পর দিন ব্যাপকভাবে ক্ষতি করে চলেছে। আচ্ছা, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। এবারে যতক্ষণ আমরা এই ক্লাসটা করলাম, তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা পারলে কিন্তু খাতাতেও এগুলো নোট ডাউন করতে পারো। পরীক্ষার জন্য কিন্তু সবই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি? সম্পদ কাকে বলে? খুবই সহজ, বলো সম্পদ কাকে বলে? ভেরি গুড। যে সমস্ত বস্তু মানুষের চাহিদা বা তার প্রয়োজনে মেটায়, তাই তো, প্রয়োজন মেটায়, সেগুলো সম্পদ বলবো। কিন্তু ভালোভাবে বলতে গেলে সম্পদ কাকে বলবো? সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়, কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যে কাজ করার শক্তি থাকে, সেটি কিন্তু হলো সম্পদ। তাহলে কি দাঁড়ালো? সম্পদ হলো পদার্থের সেই কাম্য বিষয় যা মানুষের অভাব মোচন করে বা মানুষের চাহিদা মেটায়, সেটাই কিন্তু হলো সম্পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। বলো একটি অপ্রচলিত শক্তির কি? ভেরি গুড। সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো কিন্তু সব হলো অপ্রচলিত শক্তির উদাহরণ। আচ্ছা, 3 নম্বর দেখো, সঞ্চিত বা গচ্ছিত সম্পদ কাকে বলবো?
বলো। ভেরি গুড। দেখো, সেই আদিম যুগ থেকেই কিন্তু পরিবেশের মধ্যে সম্পদ রয়েছে, তাই না? বা বস্তু কিন্তু রয়েছে, সেগুলোকে মানুষ কাজে লাগিয়ে যখন তার চাহিদা মেটাচ্ছে তখন তাকে আমরা সম্পদ বলছি। এই যে সম্পদ, সেটি কিন্তু গচ্ছিত হতে পারে, আবার অফুরন্ত হতে পারে। গচ্ছিত কথার অর্থ হলো সম্পদের সীমাবদ্ধতা, অর্থাৎ সম্পদ কিন্তু নির্দিষ্ট পরিমাণে রয়েছে, অতিরিক্ত ব্যবহার ফলে যে সম্পদ শেষ হয়ে যায় সেই সম্পদগুলোকে আমরা কি বলবো? সঞ্চিত বা গচ্ছিত সম্পদ। যেমন কি উদাহরণ? ভেরি গুড, কয়লা, আকরিক লোহা, তাই তো? এগুলো কিন্তু হলো গচ্ছিত সম্পদ। এর ফলে বলছে দেখো, পুনর্ভব বা অপুনর্ভব সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। পুনর্ভব সম্পদ কাকে বলে? যে সম্পদ পুনরায় ব্যবহার করা যায়, সাময়িকভাবে শেষ হয়ে হয়ে গেলেও পুনরায় কিন্তু সেই সম্পদকে আবার ব্যবহার করা যায়। অর্থাৎ এই সম্পদের কিন্তু কোনো শেষ নেই, প্রকৃতিতে অফুরন্ত পাওয়া যায়। তাকে আমরা কি বলবো? পুনর্ভব বা অফুরন্ত সম্পদ। উদাহরণ কি? খুবই সহজ। ভেরি গুড। সৌরশক্তি, বায়ু শক্তি, নদীর যে জোয়ার ভাটার শক্তি, তাই তো? 5 নম্বর দেখো, সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো, 3টি উপাদান রয়েছে, কি কি? ভেরি গুড। প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, এই 3টে হলো কিন্তু সম্পদ সৃষ্টির মূল উপাদান। আচ্ছা, এরপরে বলছে দেখো, নিরপেক্ষ যে সামগ্রী, সেই নিরপেক্ষ সামগ্রী কি? দেখো, প্রকৃতিতে যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারছে না তাদের আমরা বলবো নিরপেক্ষ সামগ্রী। উদাহরণ কি হতে পারে? আন্টার্কটিকা মহাদেশে দেখো, ভিতরে জমে থাকা যে বরফ রয়েছে, তার তলদেশে কিন্তু অনেক এরকম বস্তু রয়েছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। ঠিক আছে? সেগুলোকে কি আমরা বলবো? নিরপেক্ষ সামগ্রী। এরপরে রয়েছে দেখো 7 নাম্বার, যে পুনর্ভব সম্পদ এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য কি? খুবই সহজ, একটু আগেই তোমাদের আমি বললাম। যেমন হতে পারে পুনর্ভব সম্পদ পুনরায় ফিরে আসে, মানে অফুরন্ত, এটা শেষ হয়ে যায় না। আবার অপুনর্ভব কিন্তু বেশি ব্যবহারের ফলে শেষ হয়ে যায়। উদাহরণের দিক দিয়ে পার্থক্য হতে পারে। পুনর্ভব সম্পদ উদাহরণ হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি। আবার অপুনর্ভব শক্তি হচ্ছে কিন্তু কি? কয়লা, লোহা ইত্যাদি, তাই না? আবার এই পুনর্ভব শক্তি ব্যয়বহুল কিন্তু, আবার অপুনর্ভব কিন্তু খরচ অত্যাধিক কম। এগুলো কিন্তু হলো পার্থক্য। স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন যে সম্পদ রয়েছে, যেমন খনিজ সম্পদের রয়েছে, ওদের মধ্যে আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, এইগুলো যে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সম্পদের কিভাবে সংরক্ষণ করব, সেই সম্পদ সংরক্ষণ সম্পর্কেও কিন্তু আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ক্লাস।